দিনকাল ভালোই চলছিল, তবে মাঝে বাবাকে অনেক চিন্তিত দেখাতো। একদিন লোকজন নিয়ে ফরহাদ এলাহি বাড়িতে হাজির হন। মেয়াদ শেষ হওয়ার পরেও বাবা তাকে টাকা পরিশোধ করতেই পারছিলেন না। আসলে যারা একবার ঋণগ্রস্ত হয় তাদের মাথা থেকে ঋণ আর সহজে নামে না। দিনকে দিন তা বেড়েই চলে। সেই রাতে তার বাবাকে চোখের সামনে হত্যা করা হয়, মাকে চোখের সামনে ধর্ষণ হতে দেখে দু ভাই। কিন্তু ঘটনাক্রমে খান বাড়ির কাজের লোক নজরুল কাকা নিজের জীবন বাজি লাগিয়ে দুই ভাইকে বাঁচায়। তাদেরকে তাদের মামা বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মামারা সপরিবারে আমেরিকায় থাকতেন। অনেক কষ্টেই বেড়ে ওঠা দুই ভাইয়ের। এমন না যে মামা মামি তাদেরকে ভালোবাসতেন না, তাদেরকে অত্যাচার করতেন। অভাব তাদের খুব ভালো পরিবেশেই বেড়ে ওঠা। তবে ওই যে চোখের সামনে একটা বড় রকমের ঘটনা ঘটে গিয়েছে, তার রেশ কখনো কাটেনি। নাহিয়ান বাবা মায়ের বিষয়ে কখনো কথা বলেনি, তবে মাহিয়ান সবসময় বলতো সে বড় হয়ে দেশে ফিরে প্রতিশোধ নেবে। তবে দেশে ফেরার পর জানতে পারলো ফরহাদ এলাহি নাকি মারা গিয়েছে। কে মেরেছে জানা নেই, তবে নিজের ছেলের হাতে খুন হয়েছে। সেই ঘটনা জানার পরে আস্তে আস্তে মাহিয়ান কেমন যেন হয়ে যায়। আসলে বাবা মায়ের মৃত্যুর পর তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। আবোল তাবোল কথা বলতেও সারাক্ষণ রাতের ঘুমের মধ্যে কথা বলতো, কেঁদে উঠতো। ফরহাদ এলাহির কাছ থেকে বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবে না এই ভেবে আরো ভেঙে পড়ে। এক পর্যায়ে মানসিক চাপে পাগল হয়ে ঘরবন্দি হয়। মাহিয়ান আজও বেঁচে আছে, তবে এটাকে বেঁচে থাকা বলে না। নাহিয়ান সেই ক্ষোভেই আরো মন দিয়ে পড়াশোনা করে, ইন্টেলিজেন্স অফিসার হয়। দেশে আসে কেবল এই বাড়িতে ঢুকে সকলের জীবন জাহান্নাম বানাতে। তবে মাঝে ওই যে ভালোবাসা, ওই ভালোবাসার ফাঁদে পড়েই তো কিছুই করা হয় নাই। নাহিয়ানের কাছে এখন সবার সবকিছু প্রমাণ আছে, চাইলেই সবাইকে ধরিয়ে দিতে পারে। তবে এখন আর প্রয়োজন নেই, কারণ সকলে নিজ নিজ হাতে তাদের ধ্বংস লিখছে। এবারে প্রতিটি দেয়াল তাদের এখন মৃত্যুর প্রহর গুনছে। নিজস্ব প্রতিশোধ নিতে এসেছিল অবশ্য নাহিয়ান। তার ক্ষমতাও ছিল সবার বিরুদ্ধে দাঁড়ানোর। নিজের জানের পরোয়া করে না সে। তবে তার কিছু হয়ে গেলে ফারিহার কি হবে? এই জাহান্নামে ফারিয়াকে ফেলে তো মরতে পারবে না। কেবল ফারিয়া চায় বলেই নাহিয়ান জলদি তাকে নিয়ে বিদেশ চলে যাবে। মেয়েটাকে আর অসুস্থ জীবনে রাখতে পারবে না সে। কোনো মারামারি নেই, ঝামেলা নেই, এমন একটা জায়গায় তাদের সংসার হবে। তবে বাকিরা নাহিয়ান খানকে না চিনল, ফারিয়া চেনে। তাই তো প্রতি মুহূর্তে তার নাহিয়ানকে নিয়ে ভয় হয়। যদি ভাইয়েরা সব জেনে যায় তখন তো তারা নাহিয়ানকে মেরে ফেলবে। কেবল এই একটা ভয়ে সে রোজ পড়ছে, মরছে, আবার জন্মাচ্ছে। সুচিত্রা কাপা গলা জিজ্ঞেস করে, সুলেমান ইলাহিকে কে হত্যা করেছে জানেন? নাহিয়ান চিত্রার দিকে ভালো করে তাকায়, একটু মুচকে এসে বলে, জানবো না কেন? আপনি শুনতে চান ভাবি? মজার বিষয় বলি, এলাহি বাড়িতে আগেও অনেক খুন হয়েছে। একটা সময় পর সব কমে এসেছে, তবে আপনি আসার পর আবার খুন শুরু হয়েছে। রহস্যময় নয় কি? একটা ঢোক গেল। নাহিয়ান পুনরায় বলল, ভাবি, আপনি আর আমি এক জলের মাছ। তবে সাবধান, আমাদের ধরার জন্য কিন্তু অনেক জাল ফেলা হয়েছে। জাল থেকে বাঁচতে না পারলে শিকারীর শিকার হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল। তার শরীর এখনো থরথর করে কাঁপছে। কিসব শুনেছে সে? আসলে কি সব সত্য? এলাহি বাড়ির মানুষগুলো আসলেই এত জঘন্য? এখন সব কেমন যেন লাগছে। এতক্ষণ রাত করে মাটি খোঁড়া নোংরা পল্লীতে বাড়ির পুরুষদের আনাগোনা সবই তবে সত্যি ছিল। চোখের দেখা সেসব মিথ্যে নয়। তাহলে ফারাজ রাত করে তার বাড়ির বাইরে যাওয়া, ভোরে ফেরা, সেসবও কি এমনি এমনি ছিল না? আচ্ছা, ফারাজও কি তবে নারীদের এত জঘন্যভাবে নিপীড়ন করে, তাদের পাচারকারীদের হাতে তুলে দেয়, পাপের টাকায় জীবন চালায়, মিথ্যার পাহাড় জমি চিত্রার সঙ্গে সংসার করছে? এইটা কি সংসার? মাথা কাজ করছে না চিত্রার। ফারাজ পাপিষ্ট হলে তো চিত্রাকে কখনোই এত ভালোবাসতো না। আচ্ছা, সব কিছু কি কোনো নাটক ছিল না? তো নাটক হলে চিত্রাকে বিয়ে করেছে কেন ফারাজ? চিত্রা একটা নিঃশ্বাস ছাড়লো, বুঝতে পারছে না কি করবে। তবে মনে মনে এতটুকু চাওয়া, ফারাজ যেন এসবে না জড়ায়। চিত্রা ফারাজের জন্য সব করতে পারবে, কিন্তু ফারাজের ছলনা সহ্য করতে পারবে না। যদি পাপ করেও থাকে সে যেন খোদার কাছে ক্ষমা চেয়ে সব কিছু থেকে ফিরে আসে। চিত্রা ফারাজকে হারাতে চায় না। তারা বিদেশ চলে যাবে কিংবা অনেক দূরে কোথাও, তবুও যেন ফারাজ সব ছেড়ে দেয়। চিত্রা নিহানের কথা মনে পড়লো। নিহান বললেও ভুল হবে, নাহিয়ান খান।
তার গোটা নাম থেকে শুরু করে বংশের পদবী অদল বদল। এই এলাহি বাড়িতে তার প্রবেশ করা সবই ছিল পরিকল্পিত। তবে নাহিয়ান খান বাড়ির সকলের কথা বললেও ফারাজ এলাহির কথা কিছুই বলেনি, আর না ওই ফারহাত এলাহির কথা। সময় হলে নাকি সেসব চিত্র নিজে জানতে পারবে। তবে এবার চিত্রার ভয় হচ্ছে। বাড়ির মানুষগুলো খারাপ সেই জন্য নয়, বরং নাহিয়ান ইন্টেলিজেন্স অফিসার সেই ভেবে। এর মানে সেও আরও অনেক ব্যাপারেই অনেক কিছু জানে। ফারাজ বাসায় এসে সরাসরি গোসলে যায়। চিত্রা ফারাজের ফোনের সামনে বসে আছে। ফোনটা খুলে ভেতর কি আছে দেখা হয়নি কখনো, তবে আজ ইচ্ছে করছে। ফারাজ রুমে আসতে চিত্রাকে বলল, তোমার পাসপোর্ট কিন্তু চলে আসবে, বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত তো? চিত্রা ফারাজের দিকে তাকায়, সরু চোখে জিজ্ঞেস করে, আপনি কে বলুন তো? এমন প্রশ্ন কেন? না, আজকে একটু বেশি সুন্দর লাগছে তো, তাই চিনতে পারছি না। মানে কি, আগে বুঝি অসুন্দর ছিলাম? দেখো চিত্রা, আমার জন্মের দিন পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল আমার রূপের ঝলকে। বাপরে বাপ, নিজের প্রশংসা নিজে করতে আমি একটুও পছন্দ করি না, শুধু তুমি বললে দেখে একটু বললাম। ফারাজ আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চিত্রা বারান্দায় গিয়ে দাঁড়ায়। কালো কুকুরটির দিকে তাকাতে চোখের সামনে মিতালি, নীলুফা, মাহাদি, মরিয়ম আর মারিয়ার মুখটা ভেসে ওঠে। সে একটা নিঃশ্বাস ছাড়ল। ফারাজ আয়নার সামনে দাঁড়াতেই অব্রর ফোন এলো। অব্র জানায় আয়শা আর চিত্রার পাসপোর্ট কিছু সমস্যা হয়েছে, অনেক কিছু মিলছে না। ফারাজ বিষয়টি পরে দেখবে বলে ফোন রেখে দেয়। তারপর বারান্দায় গিয়ে চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এবার বলো তো বউ, তুমি কে? বজ্র আজও এসেছে সেই বাড়িতে, মাঝে মধ্যে তার আশা হয়। এখন বলতে গেলে আত্মিক একটা সম্পর্ক গড়ে উঠেছে তার এই বাড়ির সঙ্গে। এখানে যে মেয়েটি থাকে, যাকে নিরাপত্তা দেওয়া বজ্রের দায়িত্ব ছিল, তবে অজান্তে এখন সেই মেয়ের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন আর মনের ভিতরেও একটা টান অনুভব হয়। এখন তার মনের ভিতরে একটা টান অনুভব হয়। বজ্র প্রতিবারের মতো রুমে ঢুকতে দেখতে পেল মেয়েটি জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটা কাঠের তৈরি, চারপাশে বাগান, মাঝখানে বাড়ি। দোতলা এই কাঠের বাড়িতে মেয়েটি এখন মাসের পর মাস অনায়াসে থাকছে। এখন তাকে দুনিয়ার কোনো কিছু ভাবায় না। সেও এই চার দেয়ালের মধ্যেই কারো জন্য অপেক্ষা করে। নীরবে কেবল তাকে খুঁজে এই মন। বজ্র রুমে ঢুকতে মেয়েটি মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করল, তুমি এসেছো? আপনি থেকে কখন যে এই তুমি নামক শব্দে দুজনে চলে এসেছে। আসলে কিছু জিনিস এত ভেবে চিনতে হয় না, হুট করেই হয়ে যাওয়া থেকে ভালো কিছু জন্ম হয়। বজ্র এসে বিছানা গা এড়িয়ে দিয়ে বলল, তুমি এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখো, দেখলে ইচ্ছে করে ঘুমিয়ে যায়। বারণ তো করিনি। মেয়েটি মুচকি এসে জবাব দিল। করলে বুঝি আমি শুনতাম? মেয়েটি হাসলো, বলল, আমি এখনো অনেক কিছুই চিন্তা করি জানো। তুমি আমায় সাহায্য না করলে আমার কি হতো? সাহায্য তো আমি করিনি, কে করেছে তুমি জানো। আমি তো কেবল তার আদেশ পালন করেছি। অনেক দিন ধরে তাকে দেখি না, একবার আসতে বলবে? বলে দেখতে পারি বুঝলে, তবে তার তো অশুভ দিন সামনে ঘনিয়ে আসছে, আসাটা সময় কই। মেয়েটি বজ্রের পাশে বসতে বজ্র হঠাৎ বলে উঠল, গত সপ্তাহে অনেকদিন পর জানো মর্গে গিয়েছিলাম। মেডিকেল কলেজের MBBS তৃতীয় বর্ষে ছেলে মেয়েদের পোস্টমর্টমের ক্লাস ছিল। একটা কম বয়সী মেয়ের লাশ দেখলাম। মৃত্যুর আগে মেয়েটিকে 6 জন পুরুষ মিলে ধর্ষণ করেছিল। একটু থেমে সে আবারও বলল, ময়নাতদন্তে আরও ভয়াবহ তথ্য জানা গেল। মৃত্যুর পরেও মেয়েটির ওপর একই কাজ করেছে তারা। লোকগুলো নাকি নেক্রোফিলিয়ার ছিল। আজ 1 সপ্তাহ হয়ে গেছে মেয়েটির হত্যার কোনো বিচার হয়নি। মা বাবা কবরের পাশে বসে কাঁদছে, থানায় হোঁচট খাচ্ছে। শুনেছি মেয়েটি কলেজ স্টুডেন্ট ছিল। সিনিয়ররা অনেকদিন ধরে র্যাগিং করছিল। কেমন একটা দেশ যেখানে ধর্ষকের বিচার হওয়ার আগেই দোষীটা মারা যায়। আসলে মেয়েদের জীবন সহজ না বুঝলে। ওই মেয়ে যদি প্রথম দিনই মুখ বুঝে নাশ হয়ে জবাব দিত। মেয়েটি চুপচাপ শুনছিল, এবার ধীরে বলল, তোমার কি মনে হয় জবাব দিলেও বাঁচতে পারতো? বজ্র আর কিছু বলল না, কেবল মেয়েটির দিকে তাকিয়ে আবদারে বলল, নিরুপমা, মাথাটা অনেক ধরেছে, চুলগুলো একটু টেনে দেবে? সুলেমান এলাহির মৃত্যুর পর এলাহি বাড়ি আরো নীরব নিঃশব্দ হয়ে উঠেছে। মরা বাড়ি যাকে বলে আর কি। রোশানের সাথে মোহনার সম্পর্কটা ঘনিষ্ঠ হলে বিপরীতে জুহান রাজনের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছে। উঠতে বসতে ঝগড়া, কারোর সাথে কারো কথা হয় না। আজকাল নদীকে অস্বাভাবিক লাগে, লাগার কথাই। স্বামী নেশাখোর, নোংরা পল্লীর মহারাজ সে। নিজের মেয়েকেই তো দেখতে পায় না, উল্টো নদীকে দেখো। বিয়ের পর বাপের বাড়ি কখনো তা যাওয়া হয়নি। বাবার মৃত্যুতেও রাজন তাকে বাড়ি যেতে দেয়নি।
একটা মেয়ের জন্য এসে কষ্ট কি আছে? মেয়ের বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল সেদিন। সেই খবরে নদীর বাবা তো সারাদিন খুশিতে কেটেছেন, বাকিটা জীবন মেয়ের সুখে দেখে শান্তিতে হাসবেন বলে। অথচ বিয়ের পর রাজন তাদের এই বাড়ির এক গ্লাস জল কথাও শুনিয়ে পান করতে দেননি। তারা প্রথম দিক একবার এসেছিল মেয়ে শ্বশুর বাড়ির জন্য, গ্রামের দেশি হাঁস থেকে শুরু করে ফলমূল কত কি সঙ্গে নিয়ে। তবে রুমানা তাদের এক গাল অপমান করেছিল। দুপুরে আগের দিনের পান্তা খেতে দিয়েছিলেন। সময় তো চলে গেছে, তবে সেসব কথা আজও বুকে শোচালো তীরের মতো গিয়ে বিধে। নদী কেবল সেদিন বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে বলেছিল, ভালো আছি, আমি অনেক সুখে আছি। তিনি আমারে খুব ভালোবাসে, চিন্তা নাই তোমাগো। তবে বাবা মা বুঝতে পেরেছিল কি ভুলটাই না তারা করেছেন। আজ সেই ভুলের জন্য হয়তো নিজেদের দোষারোপ করছেন। তবে ইচ্ছে আছে একদিন নদীর পরিবারের সঙ্গে দেখা করার। বাবা তো আর নেই, কোনো এক বর্ষায় সবাইকে কাঁদিয়ে সে চলে গেছে। তবে নদী যেদিন আসলে সুখী হবে, সেই সুখের গল্প শোনাতে সে পরিবারের কাছে যাবে। সকালে কালো বোরকা পরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে নদী কোথায় একটা যায়। ফিরতে ফিরতে ভালোই সময় লাগে। বাড়ির ভেতরে যখন প্রবেশ করে তখনই দেখা হয় ফারিয়া স্বামীর সঙ্গে। নদী এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে পর মুহূর্তেই নিজেকে সামলে বলে, আরে নেহান, তুমি? এই দুপুরবেলা কোথা থেকে এলেন? নুরিটার জ্বর, ওষুধ কিনতে গেছিলাম। ও আচ্ছা, তাহলে রুমে যান, যেই গরম পড়েছে। নদীও থতমত খেয়ে পড়ল। নদী অপেক্ষা না করে সিঁড়ি উপরেই চলে যায়। নাহিয়ান খানের বড্ড হাসি পায়। পাবে না কেন? বাড়ির কার ভেতরে কি আছে সব তো জানা। তবুও যখন মানুষ চোখে চোখ রেখে মিথ্যে বলে, তখন কি আর না হেসে পারা যায়? ওরা ভাবে ওরাই চালাক, বাকিদের নাক টিপলে তো দুধ পড়ে। চিত্রার কলেজে অভিভাবক মিটিং ছিল, সঙ্গে আয়শা অব্র এসেছে। ওরা চিত্রার সঙ্গে মিটিংয়ে এসেছে নাকি নিজেদের ডেটিংয়ে, তারা তেনারাই ভালো জানেন। আয়শা কিছু জিনিস অর্ডার দিয়েছিল, ডেলিভারি ম্যানকে গুরুদয়াল কলেজের সামনে আসতে বলেছিল। লোকটি এসে পার্সেল দিয়ে যায়। সেই লোকের সঙ্গেও অর্ভ মারপিটে লাগে, কলার চেপে ধরে বলে, এই বেটা ছেঁচড়া, আমার বইয়ের থেকে নাম্বার চাও কেন? মেরে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে হালুয়া তৈরি করে ছেড়ে দেব। এই সরকার ভাইকে কে বুঝাবে? ওইটা ওটিপি ছিল। পার্সেল ডেলিভারির সময় অমন ওটিপি কখনো কখনো চায় তারা। এক মহিলা আয়শার দিকে তাকিয়েছিল বলে তার সঙ্গেও দৌড়ে গিয়ে ঝগড়া করেছে অভ্র। বলেছে মেয়ে হোক ছেলে হোক তার ঘরণীকে দেখার অধিকার সে ছাড়া আর কারণ নেই। আগে আয়শা দেখতো ফারাজ আব্বা চিত্রা আপার জন্য এসব করতো, এখন তার অ্যাসিস্ট্যান্টও পুরো কার্বন কপি হয়ে উঠেছে তার। সরকার ভাই, তোমাকে একটু দরকার। কি গো, কি দরকার ঘরণী? গাড়ির ডিকি খুলে দেন, জিনিসগুলো রাখি। আয়শা অভ্রকে বলল। অভ্র ডিকি খুলতে হুট করে কেউ গর্জে উঠল। চাল পেরাজ। ভয় অভ্র চেঁচিয়ে আয়শার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তোমার এই দাদি কি আমার পেছন জীবনে ছাড়বে না ঘরণী? এই পরিকল্পনা করেছি বাচ্চা কাচ্চা হলে একে পালতে দিয়ে আমরা কালাপিরিত করব, কিন্তু এই বুড়ির জন্য তো কালাপিরিত দূরে থাক, পুকি পিড়ি তো কপালের জুটছে না। একটু বাইরে এলাম, ওমা সেখানেও চলে এলো। আশা হাসি পায়। সে তার দাদিকে ধরে গাড়ির ভেতর থেকে বের করে। তা দেখে অবশ্য পকেট থেকে টিস্যু বের করে জমেলার হাত ঘষে মুছে দিয়ে বলল, বুড়ি, আমার ঘরণীর স্পর্শ আমি ছাড়া কারো গায়ে লাগতে দিব না। আমার ঘরণীর ছোঁয়া লেগেছে তোমার পায়ে, ভালো করে ঘষে ঘষে মুছে সেই ছোঁয়া আমি উঠাবো আজ। জমেলা তাতে মনতে লাগেনি। কালুর বাপ তার হাত মুছে দিয়েছে। সেই অনুভূতিতে তার শাড়ি তুলে মির্কি নাচ দিতে ইচ্ছে করছে। কত কষ্ট করে ডিকিতে উঠেছিল সে, গরমের মধ্যে বসেছিল। আজ সে সুন্দরভাবে তিব্বত ঘামাচি পাউডার দিয়ে কোরিয়ান মেকআপ লুক ইউটিউব থেকে ট্রাই করেছে। চোখে একটা কালো রোদ চশমাও লাগিয়েছে। পাহাড়ের মতন উঁচু জুতা পরেছে। তার তো উঁচু জুতা নেই, তাই বার্মি জুতার নিচে বাঁশ চৌকো খুঁটি লাগিয়ে জুতো বানিয়েছে। এখন পুরো হিল জুতা ফেল। হাতে একটা ব্যাগও নিয়েছে, যা লাগছে না তাকে পুরো কড়া জিনিস। পৃথিবীর সব ছেলে অজ্ঞান করার জন্য যথেষ্ট। আর কোরিয়ান মেয়েরা তো জমেলার এই লুক দেখে হিংসেই করবে। ওই দেশে কত ছেলে আছে না একেবারে দুধের মতো, দুধের স্বরের মতো গায়ের রং। ওরা তো জমেলাকে দেখলেই মরেই যেত। এত ছেলেকে এখন জমেলা একা যুবতী হয়ে কি করে বিয়ে করবে?
কি করে বলবে কালুর বাপের প্রতি সে লয়াল? মন সে কাউকে দিতে পারবে না, তবে দেহের বিষয় হলে অন্য কথা। ফারাজের তো কলেজ জীবন শেষ হওয়ার পর গুরুদয়াল আঙিনায় আর পা রাখা হয়নি। এখন বইয়ের জন্য যাওয়া আসা হয় আর কি। কলেজ থেকে বের হওয়ার পর আজকে চিত্রা জিদ ধরেছে মুক্ত মঞ্চে বসবে। কলেজের সামনে এই জায়গাটা এত স্নিগ্ধ। ফারাজ চিত্রার জন্য বিভিন্ন প্রকার ভাজা কিনতে চায়, গল্প করবে আর ভাজা খাবে। চিত্রা আজকাল খুব কম কথা বলে, যতটুকু বলা দরকার কেবল ততটুকু। ফারাজ তাকে বলেছে সে নাকি গুরুদয়াল থেকে এসএসসি দিয়েছে। আসলে কি তাই? আচ্ছা, ফারাজের চেহারাটা এমন বিদেশিদের মতো দেখতে কেন? আর তার বাকি ভাইদের সাথে কোনো প্রকার মিল নেই কেন? কিছু তো একটা আছে, কিন্তু কি? ফারাজ বলেছে চিত্রার পাসপোর্ট নাকি কিসব ঝামেলা হয়েছে। ঝামেলাটা এখন হওয়া কি খুব দরকার ছিল? কি সুন্দর বিদেশ চলে যেত, সব সমস্যা শেষ। তবে চিত্রা জানে সামনের দিনে আরও অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে, সব যেন সে সামাল দিতে পারে। এত দূর পর্যন্ত এসেছে হেরে যাওয়ার জন্য নয়, যার জন্য মৃত্যুকে এতবার কাছ থেকে দেখা তাকে তো চিত্রা তো সহজে হাতছাড়া করবে না। ফারাজ চিত্রাকে ডাকতে সে তার কাছে যায়। মুক্ত মঞ্চে গিয়ে বসতে চিত্রা ফারাজকে বলল, আপনি এতবার ডাকেন কেন? কারণ আমি ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকা কেন ডাকে জানো? জানি না কেন ডাকে। এই কারণেই তো ছোট লোক বউ বলি। দেখো, ঝিঁঝি পোকা কেন ডাকে আমি বলতে পারবো না। আমি পুরুষ বলে আমার বুঝি শরমের লজ্জা নেই? যাও গিয়ে গুগল করে নাও। শরমের লজ্জা? বাহ, ইউনিক লজ্জা দেখি আপনার। হ্যাঁ, ছোট লোকেরা লজ্জা শরম পায়, আর আমার মতো বড় লোকেরা শরমের লজ্জা পায়। দূরে 5 থেকে 6 জন ছেলের মাঝে একটা মেয়ে, তাদের আবার কি হাতাহাতি। চিত্রা একবার সেদিকে তাকে চোখ নামিয়ে নিল। ফারাজ তাকে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে, সে কেবল চুপচুপ করে মুখে দিচ্ছে। ফারাজ খোসা ছাড়াতে ছাড়াতে বলল, মেয়ে মানুষ হচ্ছে ঠিক এই বাদামের মতো, খোসা চারানো থাকলে যে কেউ অনায়াসে খেয়ে ফেলে। খোসা সহ একে খাওয়া যায় না। খোসা লাইক একটা পর্দার মতো, আবরণে ঢাকা জিনিস বরাবরের মতোই সুন্দর। জানি নিজেকে সবার সামনে খোলামেলা ভাবে উপস্থিত করলে খোসা ছাড়া বাদামি হয়ে যায় মেয়ে মানুষ। শুনছেন? বলো বউ। জুস খাবো। ফারাজ উঠে যায়। সামনের দোকানে থেকে চিত্রার জন্য জুস আনতে হবে। তার ফোনটা চিত্রার ব্যাগের উপরে ছিল, সেটা আর সঙ্গে নিতে মনে নেই। ফারাজ যাওয়ার পর চিত্রা চারিপাশে পরিবেশ উপভোগ করে। হুট করে ফারাজের ফোনে একটা কল এলো, নাম্বার সেভ করা নেই। চিত্রা কলটি ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেন জানি আজ ধরেই ফেলল। আজকাল তো আর কিছুই স্বাভাবিক নেই। হ্যাঁ, নিজেই সে স্বাভাবিকভাবে উপস্থাপন করছে, কিন্তু মনের অবস্থা কেবল সেই জানে। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো। স্যার, আপনার মনি আপনার সঙ্গে দেখা করতে চাই, একটু যদি আসতেন। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? চিত্রার হাত পা কাঁপা শুরু হয়। সে কোনো মতে ফোনটা কেটে দেয়। আতঙ্কে চোখের কোণে জল চলে আসে। মনি? এই মনিকে? ফারাজের সন্ধ্যা একটা ইভেন্ট আছে, চিত্রাকেও সঙ্গে নিয়ে যাবে। অনেক হয়েছে, এবার মনির সঙ্গে দেখা করার পালা। সামান্য একটুখানি মনির সঙ্গে দেখা করলে বুঝি চিত্রা সব জেনে যাবে। চিত্রা বাসায় আসার পর থেকে কেমন যেন দূরে দূরে থাকছে। এই মেয়েটাকে আল্লাহ যে কোন মাটিতে তৈরি করেছে, সেকেন্ডে রূপ বদলায়। যদি রূপ বদলানোর বিষয় মেয়ে মানুষ আর গিরগিটির মধ্যে প্রতিযোগিতা হতো, তবে ফারাজ 100% নিশ্চিত প্রথম প্রাইজটা নারী জাতি পেত। সন্ধ্যায় ফারাজ নিজেই চিত্রাকে শাড়ি বের করে পরতে বলল। চিত্রা মুখ কুচকে বলল, কিছু পরবো না, এমনিতেই চলে যাব। ফারাজ চোখ বড় বড় করে বলল, পরবানা মানে নিংটু যাবা? হাউ ছোট লোক, যা শাড়ি পর, আবুলের নাতনি। চিত্রা নির্বিকার মুখে জবাব দিল, পড়তাম না, তুই পর। এই বউ, এই দেখি দেখি, গুলিস্তানে বউ এক্সচেঞ্জ হয়ে গেল নাকি? ফারাজ হতবাক ভঙ্গিতে বলল। ফারাজ এসে আচমকা চিত্রা টুরে চুমু খায়, অতঃপর জিহ্বা দিয়ে চোখ ভিজিয়ে বলে, না তো, বউ তো আগেরটাই ঠিকঠাকই আছে। চিত্রা হতভম্ব হয়ে তাকায়। আপনি চুমু খেলেন কেন? খাইনি তো, পরীক্ষা করে দেখছিলাম তুমি আসলে আমার বউ কিনা। তাই বলে চুমু খেতে হবে? আরে ওইটা চুমু হলো, ওইটা আমার পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি। ও আচ্ছা। চিত্রা কম জানা কটাকের ভঙ্গিতে বলে, তাহলে জমেলা দাদিকে ডেকে আনি। মানুষটাকে আজকাল চিনতে পারছি না, একটু পরীক্ষা করে দেখবেন আসলেই কি সে আমাদের জমেলা দাদি নাকি।
ফারাজ বউকে কিছু বলতে যাবে তার আগে পর্দার আড়াল থেকে জমেলাই বের হয়ে পড়ল। আই অ্যাম কামিং হিন্দু বয়, প্লিজ পরীক্ষা মি। ফারাজ একটা ঠোক গেল, একবার বউ অন্যবার জমেলার দিকে তাকালো, তারপর বলল, তোর মতো বউ থাকলে রে আমার আর শত্রুর দরকার নেই। ঘরের শত্রু এখন আর বিভীষণ নয় রে, বরং বৌষণ হয়ে গেছে। সুলেমান এলাহির কবরের সামনে বসে আছে জুনায়েদ, সঙ্গে এতগুলো মদের বোতল আর সিগারেটের প্যাকেটও। নিজেও নেশা করছে, সেই কখন থেকে কবরের সামনে বসে আছে, কথা বলছে কত কথা। ফারহাদের পাশে সুলেমান এলাহির কবর, তার পাশে রুমানার জন্য জায়গা রাখা। ওই তো পাশে আরেকটা কবর আছে, জুনায়েদের স্ত্রী মমতাজের কবর, তার পাশেই জায়গা খালি। জুনায়েদ নিজের জন্য রাখা নির্ধারিত মৃত্যু। আচ্ছা, মানুষ মরার আগে তার জন্য কবর খুলে রাখাটা কেমন অদ্ভুত নয় কি? মৃত্যু না আসতেই তখন ভয় আতঙ্কিত হয়ে থাকতে হয়। জুনায়েদ উঠে গিয়ে সুলেমান আর ফারহাদের কবরের উপর মদের বোতল রেখে বলল, নে মদ গিল সব। কবরের নিচে মদ ছাড়া তোদের থাকতে অনেক কষ্ট হয়, তাই না? পরের বার আসার সময় একটা মাইরা নিয়ে আসমু। কতদিন হইল ফারহাত আর সুলেমান ভাইয়া মাগির সঙ্গে সই না, এত কষ্ট নিতে পারছি না। জুনায়েদ সুলেমানের কবর পেরিয়ে মমতাজের কবরের সামনে এসে দাঁড়ায়, তারপর কবরের সামনে ঢলে পড়ে কান্না করে, হাহাকার করে, মমতাজকে গালাগাল করে। এই স্বার্থপর মহিলা তাকে রেখে চলে গেছে বলেই তো জুনায়েদের এত কষ্ট। ছেলে মেয়েগুলোকে একা মানুষ করতে পারলো না, মেয়েটা হারিয়ে গেল। জুনায়েদ এখন মরার কথা ভাবলে কষ্ট হয়, বউয়ের সামনে দাঁড়িয়ে এত সব জবাব দেওয়ার ভয়ে তার কষ্ট হয়। তুই থাকলে আমি বদলাতে পারতাম, তুই জানিস? কেউ থামাই নেই আমারে, তুই থামানোর আগেই চইলা গেল। জুনায়েদ কাঁদতে কাঁদতে মমতাজের কবরের উপর শুয়ে পড়েন। সে বকবক করতে করতে হুঁশ হারানোর আগে জোহান সেখানে উপস্থিত হয়। হুঁশ হারানো জুনায়েদকে তার বাড়ি নিয়ে যেতে হবে। তবে যাওয়ার সময় মায়ের কবরের মাটিগুলো সে হাত বুলিয়ে দেখলো, বলল, মা আমি কি ভালো হতে পারতাম না? বলো, ওরা আমায় ভালো হতে দেয়নি কেন? জোহান জুনায়েদের একই বুলি, তবে কারো বুলি স্ত্রীর জন্য, কারোটা মায়ের জন্য। সন্ধ্যা চিত্রাকে নিয়ে একটা আশ্রমে যায় ফারাজ। সেখানে বছরে একবার এমন করে বড় অনুষ্ঠান করা হয়। ফারাজ সবার সাথে সময় কাটায়। চিত্রা একটা কাতান শাড়ি পরেছে আজ, গাঢ় সবুজ রঙের। ফারাজের গায়েও আজ একই রঙের একটি পাঞ্জাবি। এখানে চিত্রার সঙ্গে ফারাজ মনি নামক এক বৃদ্ধার পরিচয় করিয়ে দেন। ফারাজের বাসায় অনেক আগে এই মহিলা কাজ করত, তারপর বৃদ্ধাকে তার নিজের ছেলে মেয়ে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে এখানেই থাকেন। এই আশ্রমটা আগে সাফিয়ে নামক নারী নাকি চালাতো, এখন ফারাজের আন্ডারে চলে। চিত্রা বৃদ্ধার সঙ্গে বসে গল্প করে, ঠিক করে তো উনি কথাই বলতে পারে না, তবু বললেন তার নাম লতামণি। লতামণি মায়া করে ভাঁজ পড়ে যাওয়া হাত দিয়ে চিত্রার গালে হাত দিয়ে আঙুল বুলিয়ে দিলেন। ফারাজকে বললেন, তোমার বউ কিন্তু ভারী সুন্দরী, ঠিক যেন আরেক সাফিয়াকে দেখছি। চিত্রার কথায় বুঝলেন এই সাফিয়া মহিলা আসলে অনেক সুন্দরী। চিত্রার তাকে দেখতে ইচ্ছে করলো, তবে ফারাজ জানালো সে কোথায় আছে তা কেউ জানে না, তবে যেখানে আছে হয়তো ভালো আছে। চিত্রার খুব কষ্ট লাগলো। সে ফারাজকে নিয়ে কত নোংরা চিন্তাই না করলো। মনে করেছিল ফারাজি বুঝি অবৈধ সম্পর্ক আছে। আজকাল তো দুনিয়ায় লায়লা মামুন ভরে যাচ্ছে। সন্দেহ না করলেও এখন সন্দেহ জন্মে যায়। তবে ফারাজ যে এত ভালো একটা কাজ করছে, আশ্রম চালাচ্ছে, সেটা একবার অন্তত বললেই তো হতো। বিয়ের পর কোনো দিন তো বললই না। রাতে খাওয়া দাওয়া করে চিত্রার নড়চড় করতে মুশকিল হয়ে যাচ্ছিল। ফারাজকে বলতে ফারাজ বলল, তাহলে একটু হাঁটাহাঁটি করি, খাবার হজম হয়ে যাবে বউ। চিত্রা রাজি হয়ে গেল। রাতের শহর নিস্তব্ধ হয়ে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো হালকা হলুদ আলো ছড়িয়ে দিয়েছে। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। চিত্রা আর ফারাজ পাশাপাশি হাঁটছে। হেঁটে চলার শব্দটাই তাদের মধ্যকার একমাত্র উচ্চারণ এই নীরবতায়। হঠাৎই হালকা বাতাসে চিত্রার শাড়ির আঁচল উড়ে এসে বারবার ফারাজের মুখে লাগতেই থাকে। সে ঠান্ডা গলায় বলল, তোমার এই আঁচলটা আমার সাথে ঝগড়া করতে চায় নাকি? চিত্রা হেসে চোখ ফেরায়। অচেনা বাতাসের দোষ।
আমি কিছু করিনি। ফারাজ কিছু না বলে এগিয়ে গিয়ে খুব যত্ন করে তার আঁচলটা গুছিয়ে দেয় কাঁধে। চিত্রা তাকিয়ে থাকে স্থির হয়ে। ততক্ষণে বাতাস থেমে গেছে, শুধু দুজনের চোখ দুজনাতেই থমকে গেছে। সব সময় এমন যত্ন করে গুছিয়ে দেবেন? চিত্রা নিচু গলায় জিজ্ঞেস করলো। ফারাজ মৃদু হেসে বলল, যতদিন তোমার আঁচল আমার গায়ে এসে পড়বে ততদিন গুছিয়ে দেবই। চিত্রা কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। একটু পরে সে বোঝে ফারাজ পাশে নেই। সে পেছনে তাকায়। ফারাজ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত গভীরতা। কি হলো, থেমে গেলেন কেন? ফারাজ ধীরে এগিয়ে এসে চিত্রাকে নিজের দিকে টেনে নেয়, হালকা করে জড়িয়ে ধরে বলে, তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হয় একদিন তুমি হারিয়ে যাবে, তাই মাঝে মাঝে থেমে গিয়ে নিজেকে মনে করিয়ে দিই তুমি এখনো আছো, পাশেই আছো, থাকবে। চিত্রা তার বুকের কাছে মাথা রেখে বলল, আমি হারাবো না। যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমি থেমে যাব। ফারাজ চিত্রার উষ্ঠে চুমু বুলিয়ে বলল, তুমি আঁচল ফেলে হাঁটো, আমি বিছিয়ে দেব বুক, তোমার ঠোঁটের পরশেই লুকায়িত আমার না বলা সকল সুখ। সময় আরো গড়িয়ে যায়। চিত্রা হাঁটছে, কিন্তু গতি কমে গেছে। চিত্রা ফারাজের জুতার দিকে তাকায়। উঁচু জুতা পরলে তার পা পিছলে যায়, তাও পড়েছে। ফারাজ চিত্রাকে থামিয়ে নিচু হয়ে বসে বলল, জুতা খোলো দেখি। কেন? পা দাও চুপচাপ, আর শাড়িটা একটু তোলো। চিত্রা পা দিয়ে এগিয়ে শাড়ি একটুখানি উপরে তুলে ফারাজ পায়ের থেকে জুতো খুলে হাতে দিয়ে বলে, এবার হাঁটো, আর পায়ে ব্যথা করলে বলবে কিন্তু, আমি কোলে নেওয়ার জন্য প্রস্তুত। চিত্রা লজ্জা পড়ে চোখে মুচকি হেসে তাকাল ফারাজের দিকে। ফারাজ হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা তোমার কাছে তোমার স্বামী ফারাজ ইলাহি কেমন? এই যে গুটি আমের সাথে লবণ, মরিচ আর সরিষার তেল মাখিয়ে খেতে লাগে যেমন। ফারাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর মৃদু হেসে বলল, তাহলে সাবধানে খেও, বেশি খেলে আবার আসক্ত হয়ে পড়বে। চিত্রা এক চুলতে হেসে বলল, হয়েই তো গেছি, এখন ঔষধ নয়, আপনার ঠোঁটেই একমাত্র প্রতিকার। পাকা মেয়ে, যেটা বাংলায় বললে তার ইংরেজিটা বলতে পারবে? তো আপনি ছি বউ, আমার নামে এমন অপবাদ দিতে পারলে তুমি? শাস্তি হিসেবে কিন্তু আগুন সুন্দরীর আগুন নিভিয়ে দেবো। কি দিয়ে? শুনতে চাও? বলুন। ফারাজ হিসিয়ে বলল, জল দিয়ে। জলের মধ্যে কিন্তু বহু তফাৎ আছে, সব জল দিয়ে তো আমার আগুন সুন্দরীর আগুন নিভানো সম্ভব নয়। অসভ্য একটা। তোমার প্রেমেই তো, তোমার প্রেমে আমি বেহায়া নির্লজ্জ, দুনিয়ার সবচেয়ে অসভ্য প্রেমিক পুরুষটাই হয়ে বেঁচে থাকতে চাই। একটা মোড় ঘুরতে সামনে পড়লো স্টেশন। সেখানে ছোট্ট চায়ের দোকান খোলা, মানুষের নেই, সব শূন্য, শুধু ধোয়া উঠছে কাগজের কাপ থেকে। ফারাজ একটা চায়ের কাপ নেয়, তারপর চিত্রার দিকে বাড়িয়ে দেয়। আজ ভাগ করে খাই। চিত্রা কাপে চুমুক বসিয়ে কাপটা ফারাজের দিকে এগিয়ে দেয়। চিত্রার ছোটে গোলাপি লিপস্টিকের যেখানে আবছা দাগ লেগে আছে, ফারাজ ঠিক সেখানটা থেকে চুমুক দেয়, তারপর পুনরায় এগিয়ে দেয় কাপটা চিত্রার দিকে। চিত্রা হালকা হেসে চায়ের কাপ নেয়। দুজনেই বসে পড়ে স্টেশনের বেঞ্চেতে, হাত ধরে কাঁধে কাঁধ রেখে এক কাপ চা দুজনের ঠোঁট চুমুকের মধ্যে লুকিয়ে থাকে না বলা কত অনুভব। হঠাৎ দূর থেকে একটা ট্রেন ছুটে আসে, হুইসেলের শব্দে পুরো এলাকা কাঁপিয়ে তোলে। ফারাজ চায়ের কাপ নামে চিত্রার দিকে তাকায়। চিত্রা কিছু বুঝে ওঠার আগে ফারাজ তার ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ছোঁচে। ট্রেনের হুইসেলে চুমুর শব্দকে ঢেকেই দেয়। শব্দ থেমে গেল। ফারাজের দীর্ঘ পরশ ধীরে ধীরে থেমে যায়। সে লজ্জায় রাঙা হয়ে যাওয়া চিত্রার দিকে তাকিয়েই বলে, তোমার ঠোঁট ছুঁয়ে বুঝলাম ভালোবাসা শব্দে নয়, সংবেদনে বোঝা যায়। আসছে 20 অক্টোবর ফারাজ এলাহির জন্মদিন। এই বছর 31-এ পা দিবে। চিত্রা নিজের জন্মদিনে কখনো গিফট পায়নি, পাবে কেমনি করে? তার তেমন বন্ধু ছিল না। যাও জানুয়ারির দিকে কয়েকটা জুড়তো, 31শে ডিসেম্বর তারিখ আসার আগেই সব সম্পর্ক নষ্ট হয়ে যেত। একবার চিত্রা মুনমুন নামক একটা বান্ধবী হয়েছিল, তার সাথে ছিল গলায় গলায় খাতির। মেয়েটার জন্মদিন ছিল মার্চে, এপ্রিলে বন্ধুত্ব হলো। সেবার সোহাগের থেকে টাকা নিয়ে মেয়েটিকে চেরি হিজাব গিফট করেছিল চিত্রা। খুব আশা ছিল ডিসেম্বরে এবার কেউ তো তাকে গিফট দিবে। ওমা, জুন আসতে না আসতে বিরাট এক ঝগড়ায় বেঁধে দুজনেই আলাদা হয়ে গেল। শেষে ডিসেম্বর আর কিছুই পাওয়া হলো না। সেই হিজাবের টাকাটা জলে গেছে ভাবলে মনটা চায় নিজের গালে দুটো চড়ই কষাতে।
চিত্রাকে যদি কেউ 25 টাকা দিয়েও দেয় তবুও ওই হিজাবের 250 টাকার কথা কবু ভুলতে পারবে না। বাড়িতে এসে চিত্রা সরাসরি রুমে চলে যায়। ফারাজের বিদেশে একটু ঝামেলা হচ্ছে, তার কিছুদিনের মাঝে ইতালি যাওয়াটা জরুরি, কিন্তু এখানে সে চিত্রাকে একা ফেলে কি করে যাবে? সোহান পালোয়ান এখন আর কোনো ঝামেলা করছে না, কিংবা বাকিরাও। এখন যে যার কাজে এটাও স্বাভাবিক, তবে এত স্বাভাবিকের মধ্যে ভেজা লুকিয়ে থাকে। ফারাজ অব্রকে এতগুলো কল করার পরও ধরল না। এই ব্যাটা হচ্ছে তার বউয়ের পরে দুনিয়ার সবচেয়ে ছোট লোক। ফারাজ অব্রের নামটা এডিট করে 2 নাম্বার ছোট লোক দিয়ে সেভ করল। একটু শান্তি শান্তি লাগছে এখন। সে পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে অব্রের রুমের দিকে যায়। নক করবে কি করবে না ভেবেই সে ঢুকে পড়ল। নক করার মতো সময়ও ফারাজ এলাহি নেই। ভেতরে ঢুকতে তার চোখ ছানা পাড়া। চেয়ারের সঙ্গে অব্র হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, হাফ প্যান্ট পরা, গায়ে কোনো জামা নেই। আয়শার হাতে একটা লাঠি, অদ্ভুত দেখতে। সে দাঁড়িয়ে আছে অব্র ঠিক সামনে। এইসব দেখে ফারাজ নিচে দ্বিধায় পড়ে যায় কি বলবে। ফারাজের মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো নক করে না আসায় লজ্জাবোধ করছে, কিন্তু পরক্ষণে ফোনটা বের করে একটা ছবি তুলে পড়ল। কালকের পত্রিকার ব্রেকিং নিউজ কি হবে জানো? কুদ্দুসের বাপ দরজা খুলে হাফ প্যান্ট পরে কালা মাইর খাচ্ছে বউয়ের কাছে। বলেই ফারাজ নিজের রুমের দিকে বাঁক নেয়। অব্র যে উঠে গিয়ে ফারাজকে আটকাবে তার উপায় কই? মুখে তার টিপ মারা, হাত পা তার বাঁধা। এইটা তার বউ নাকি নিংটিই তোর? ফারাজ রুমে গিয়ে দেখলো চিত্রা বিছানায় শুয়ে আছে। এই মেয়েটা এত নোংরা কেন? ফারাজ জানে না। হঠাৎ ফারাজ কি একটা ভেবে বলল, আসো তোমাকে বায়োলজি ক্লাস করাই। কোন চ্যাপ্টারে সমস্যা? চিত্রার চোখ না খুলে গম্ভীর গলায় বলল, আপনি কি ভুলে গেছেন আমি কমার্সের ছাত্রী, আর নিজেও তো অ্যাকাউন্টিং নিয়ে পড়েছেন। সুইট হার্ট, পুরুষ মানুষ জন্ম থেকে বায়োলজির বিদ্যা অর্জন করে আসে, শিখতে তো হয় মেয়ে মানুষের। দেখো ভয়ের কিছু নেই, আমি আস্তে আস্তে সহজ ভাষায় সহজ কৌশলে তোমায় শেখাবো। চিত্রা মুখ ভেঙচি কেটে বলল, আর আমি জোরে জোরে কঠিন ভাষায় আপনাকে পিটুনি দিয়ে এই ঘর থেকে তাড়াবো। যান গিয়ে গোসল করে এসে ঘুমান, বেশি ঢং করেন ছোট লোক কোথাকার। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ক্লাস 10-এ চিত্রাকে বিছানা থেকে উঠিয়ে শাওয়ার নিতে গেল। বউ তার ডিগ্রি অর্জন করে পচাত হয়ে যাচ্ছে। না না, একে একটা বাচ্চা ধরিয়ে এবার থামাতে হবে। বাচ্চা থাকলে এমন ভণ্ডামি করার সময় পাবে না। কিছুক্ষণ পর চিত্রা ভেজা চুলে বেরিয়ে আসে। ফারাজ রুমে এসে সবে মাত্র ট্রাউজারটা পরেছে। ঘরে তখন শুধুমাত্র বিছানার পাশে ছোট্ট টেবিলের ল্যাম্পের আলো জ্বলছে। চিত্রা ধীরে ধীরে বিছানায় এসে বসে, তোয়ালে দিয়ে চুল মোছার চেষ্টা করে। ফারাজ পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে। দাও আমি দেই। চিত্রা কিছু না বলে তোয়ালিটা এগিয়ে দেয়। ফারাজ আস্তে আস্তে তার ভেজা চুল মুছতে থাকে। সেই মুহূর্তটা এতটাই নরম যে সময় যেন এক ফোঁটা হয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি কিভাবে পারেন এতটা ভালোবাসতে? আমি তো কখনো নিখুঁত ছিলাম না। তোমার খুঁতগুলোর মধ্যেই আমার ভালোবাসা লুকিয়ে আছে, আর ত্রুটির ভেতরে আমার পূর্ণতা। ভালো না বেশে থাকি কি করে বিবিজান? চুল মোছা শেষ হলে ফারাজ তার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, জানো, তোমার কাছে পেলে আমার সব পাওয়া হয়ে যায়। এমনকি পৃথিবীও আমার কাছে ছোট লাগে তখন। তাহলে আমায় হারালে আপনার পৃথিবীটা কি ফাঁকা হয়ে যাবে? হারানোর কথা বলো না, আমি তো হারানোর আগে হারিয়ে যাই তোমায় ভাবতে ভাবতে। চিত্রা চোখ নামিয়ে বলে, আপনি সব সময় এমন বলেন, কিন্তু একদিন যদি আমি হারিয়ে যাই? ফারাজ থেমে যায়। তার চোখের গভীরতা কেমন যেন ভারী হয়ে উঠে। তুমি হারিয়ে গেলে আমি খুঁজে খুঁজে বাঁচবো, আর না পেলে হয়তো নিজেই হারিয়ে যাব। আচ্ছা, আপনি বাকি প্রেমিকদের মতো আমায় নিয়ে গান লেখেন না কেন? প্রেমিকরা তো প্রেমিকার জন্য গান উৎসর্গ করে। তোমায় নিয়ে আমি গান লিখি না, কারণ আমার হৃৎপিণ্ডটাই তো একটা চলন্ত কবিতা, যার প্রতিটা ছন্দে শুধু তুমিই আছো। তাই আমার উৎসর্গের প্রয়োজন নেই। আপনি যদি কখনো আমাকে ছেড়ে কাউকে ভালোবাসেন, এত কথা বলেও। ফারাজ চিত্রার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার নামের নিচে অন্য কারো নাম আসে না, আসবেও না, এমনকি ভুলেও না। এই হৃদয়টা জুড়ে একটা খাতা, যেখানে একটাই নাম লেখা, মিসেস চিত্রাঙ্গনা। চিত্রা এবার চুপ করে তার দিকে তাকায়, মুখের দিকে না, চোখে। সে চাহনি অনেক কিছু বলে দেয়, যা ভাষা দিয়েও বলা যায় না।
ঘরের আলো নিভে গেল। সেই নিভে যাওয়া আলোতে রয়ে গেল কেবল চিত্রা রাজের ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে অভ্র ফারাজের কাছে যেতে ইচ্ছে করলো না। কাল কি না কি ভাবলো সে। অভ্র কালকের কথা মনে পড়ে যায়। সন্ধ্যা সে একটু ঘুমিয়েছিল, স্বপ্নে দেখলো 4টা বউ তাদের সঙ্গে সেই রকম ঝাঁকানাকা একটা নাচ দিচ্ছে অভ্র। ওমা, আচমকা দেখলো আয়শা ঝাড়ু নিয়ে চেতিয়ে তেড়ে আসছে তার দিকে। সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল। তাও আবার আয়শার চেঁচানি শুনে অভ্র এক লাফ উঠে বসতে আয়শা জিজ্ঞেস করলো, ঘুমের মধ্যে হাসছিলে কেন সরকার ভাই? অভ্র এত করে কথা লুকানোর চেষ্টা করলো, কিন্তু এই গরমই তার পেটের থেকে কথা বের করেই ছাড়ল। তারপর আর কি, কতক্ষণ নিজের গালি বিদ্যা অভ্রের উপর ঠেলে শুরু করলো বিশেষ পানিশমেন্ট দেওয়া। গুন্ডি মহিলা। লজ্জাশীল অভ্র জামা কাপড় খুলে নিয়ে চেয়ারে বসে হাত পা বেঁধে চুল ধরে টেনেই দিল। লাঠি দিয়ে খোঁচা মারার আগে ফারাজ চলে এলো। যদিও এসে ভালোই করেছে, ভালোই হয়েছে। শাকচুনি ঘরণীটাও দরজা ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিল। আল্লাহ তার উচিত বিচার করেছে। তবে এখন সে নিজেও তো ফারাজের সামনে দাঁড়াতে পারবে না। আর অভ্রর তো কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মরার অবস্থা। অভ্র তাই ঠিক করলো আজ সকাল সকালই সে খেতে পড়বে। আগে এমন সকাল সকাল এই বাড়ির 14 গোষ্ঠীরা জেগে উঠত, রান্নাবান্না করতো। এখন সবার ঢং বেড়েছে। রান্নাঘরের সামনে দিয়ে অভ্রর যাওয়ার সময় একটা শব্দ কানে এসে ধাক্কা খেলো। ওমা, ভূত নাকি? যদিও এই ভূত তার বউয়ের মতো বজ্জাত হতে পারবে না। অভ্র চলে যাওয়ার জন্য পা বাড়লে কিচিরমিচির শব্দ হয়, কিংবা ওই যে কেউ কিছু খাচ্ছে, কেউ এমন ভয় ভয় করে অভ্রর। তবে মনকে শান্ত করে এবার ঠিক করলো একবার দেখিয়ে আসবে রান্নাঘরে কে। অভ্র ফোনের ফ্ল্যাশ অন করে রান্নাঘরের দিকে পা বাড়ায়। 1 পা 2 পা করে ভেতর প্রবেশ করে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কিচেন টপে চিত্রা বসে আছে, তার কোমর আঁকড়ে ধরে আছে ফারাজ। এত কাছাকাছি? ওমা, এরা এমন সময় এত কাছাকাছি এখানে কি করছে? অভ্রকে দেখে চিত্রা ফারাজকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ফারাজ বোকাশোকা মুখ নিয়ে অভ্রকে কিছু বলতে যাবে, তার আগেই অভ্র বলল, নিউজ পেপারে আজকে একটা চরম খবর ছাপবে। চিত্ররাজ সকাল সকাল কিচেনে কট বলে অভ্র বাইরের দিকে এক দৌড়। আর ফারাজ সে তো অভ্র পিছন ছোটে। বিকেলে মোহনার শরীর অসুস্থ হয়ে যায়। রোশান তাকে নিয়ে হাসপাতাল যায়। গিয়ে মোহনার বিষয়ে যখন জানতে পারলো তখন ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। এ কি করে হলো? মোহনা সহ নিজের জীবনটাও শেষ করে দিল। এই মুখ নিয়ে সে এখন কি করে মোহনার সামনে গিয়ে দাঁড়াবে? হাসপাতালের করিডোরে বসেছিল রোশান। ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে যখন বলল, এবার আপনি ভিতরে যেতে পারেন স্যার। রোশান কথা না বলে 1 পা 2 পা করে ভেতরে চলে গেল। ডাক্তার তার হাতে রিপোর্ট দিল। মোহনা দ্বিধায় রোশানের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, ভয় হচ্ছে তার। কারণ সে জানে রোশান এখন নিজেকে দোষারোপ করবে, অথচ বলতো তার। ওই রিপোর্টটা দেখার পর রোশান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর মোহনার পাশে রিপোর্ট রেখে বলল, তোমার এত কষ্ট হচ্ছিল এতগুলো দিন, একবার বললে না কেন? এইটুকুই তো, তোমাকে যেই যন্ত্রণা দিয়েছি তার চেয়ে কমই ছিল। এভাবে কেন বলতাছো? আমারে একটাবার বলতা, আমার জন্য তোমাকে না জানি আরো কত কি সহ্য করতে হয়েছে। মনে চুপ করে রইল। তারপর বললাম, তুমি আরেকটা বিয়ে করতে পারবে, আমার তো বাচ্চা হবে না। তুমি তো বাচ্চার বাবা হওয়া ডিজার্ভ করো। পাগল হইছো মোহনা? তোমার গায়ের গন্ধ ছাড়াই রোশানের সকাল শুরু হইতে চায় না, আর তুমি বলতাছো আরেকটা বিয়ে করতাম? অসম্ভবকে আমার জন্য সম্ভব কি রোশন আদায় করতে পারবে না? তা করার প্রয়োজন নাই। কেন? রোশান রিপোর্টটা মোহনাকে দেখায়, যেখানে স্পষ্ট লেখা আছে মোহনা মা হতে পারবে। আগের ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছে। আসলে শেষবার বাচ্চা নষ্ট হয় একটু সমস্যা দেখা দিয়েছিল। তাছাড়া প্রস্রাবে ইনফেকশন থেকেই মূলত পেট ব্যথা। অথচ একটা ভুল চিকিৎসা তো তাদের সব সিদ্ধান্ত শেষ করে দিতে বসেছিল। ডাক্তারের চেম্বার খুললেই হয় না, আগে যোগ্য ডাক্তার হওয়া লাগে। মোহনার চোখে জল চলে আসে। তাহলে তাদের আর কোনো কষ্ট নেই? তারাও সম্পূর্ণ একটা পরিবার হতে পারবে? রোশান হাত এগিয়ে দিতে মোহনা তার হাত দুটো শক্ত করে ধরে। দুজনের চোখে জল, তবে এই জল সুখের। রোশান মোহনার গালে কপালে চুমু খায়, হাতে চুমু খায়। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে রাজনের নামটা দেখা মাত্র মুখটা কালো হয়েছে। রোশান একবার মোহনার দিকে তাকায়, তারপর আস্তে করে ফোনটা তুলে কানে তোল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রাজনের কর্কশ কণ্ঠ ভেসে আসলো, কিরে জানোয়ার, তুই কি রসের ভালোবাসা রাইখা কাছে আসবি, নাকি আমার অন্য পদ্ধতি দেখতে হইব?
নদীর জীবনটা নদীর মতোই গতিশীল। এই যে কতদিন ধরে সে বাইরে যাচ্ছে, না নামে চিঠি আসছে, সে কাউকে চিঠি দিচ্ছে। এই চিঠির বিশেষ মানুষগুলো তার বাড়ির লোক। হ্যাঁ, দেখা করেছে সে তার বাবা মায়ের সঙ্গে। এখন রাজন সেই শাস্তি হিসেবে তাকে মারলেও সমস্যা নেই, তবে নদীকে এখনো হয়তো আর মারবেই না রাজন। সে তার গতি বদলে ফেলেছে। রাজন আর নদীর হয়েও হলো না। এই যে রাতে নেশা করে এসে যখন চলতে পারে না, যখন খাইয়ে দিতে হয়, এই যে মনকে শান্ত করার জন্য যখন গায়ে হাত তুলতে হয়, অসুখের রাতে যখন কাজ হয়, তখন তো ঘুরে ফিরে নদীকেই রাজনের প্রয়োজন হয়। এত প্রয়োজনের পরেও যে মানুষকে প্রিয়জন হয়ে উঠতে পারে না, হয়তো এটাই সৃষ্টির নিয়ম। তবে রাজন এখন অনেক দূরে যে হারিয়ে গেছে তা নদীর জানতে বাকি নেই। সেখান থেকে ফেরা মুশকিল। নদী কোথায় হারাবে? নুরি তার মেয়ে না, তবুও নুরিকে ঘিরে তার সব। নদী তো নুরির জন্য হলেও এখানেই ধুকে ধুকে মরতে হবে, হারলে চলবে না। আর যদি কখনো হারিয়ে যায়, তখন না হয় মা মেয়ে একসঙ্গে হারাবে। নদী কখনো চিঠি কিংবা অনুভূতি লিখেনি, আজ লিখতে ইচ্ছে করছে। শরীরের গা কাঁপানো, 103 ডিগ্রি জ্বর নিয়েই লিখতে ভীষণ ইচ্ছে করছে। সে লিখতে বসল। আমার হয়েও না হওয়া ভালোবাসা, ত্রিভুজ জ্বর আমার গায়ে, কিন্তু তার থেকেও বেশি জ্বর তোমাকে দেখার। থার্মোমিটার বলছে 103, কিন্তু মন বলছে তুমিহীন সুস্থতা আমার কাব্য নেই। ডাক্তারের কাছে গেলে সে কেবল ঘুমের ঔষধ দেয়, অথচ রোগ যে আমার একটাই, তুমি। তুমি চোখের আড়ালে, এইটুকুই আমার অসুখের কারণ। সারাদিনের দুর্বলতা, ভূমি, কাঁপুনি সবই তো তোমার অনুপস্থিতির পার্শ্ব প্রতিক্রিয়া। তুমি কখনো জানবে না যে তুমি ভালোবাসো নিবিধায় একটা মানুষ রোজ কতখানি চাপা অসুস্থতা কুড়িয়েছে, শুধু কোনো একদিন তুমি এসে চোখে চোখ রেখে মনের জানালায় হাত রেখে সুস্থ করে তুলে বলবে, তুমি আমার ঘা কাঁপানো সেই মনের জ্বর ছিলে, যাকে আমি ভালোবেসে হেমলোক হিসেবে পান করেছি প্রতি মুহূর্তে। এখন মৃত্যু তো আমার নিশ্চিত, তাই না বলো? এটি ভালোবাসায় দগ্ধ হয়ে এক মৃত চাতক পাখি। নদীর শরীর কাঁপছে, মাথা ছিমছিম করছে। সে আর লিখতে পারছে না। ইতি টানল। কেন চিঠিটা ভালোবাসায় শিখতে হলো না? কেন এত আক্ষেপ জমা হলো নদীর লেখা প্রথম চিঠিতে? নদী চিঠি জড়িয়ে ধরে কাঁদল, শব্দহীন আর্তনাদে হাহাকার করল। সুহান কাজে আসে না আজ অনেক দিন হলো, নেশা করে, ভয়ানক সব ডোজ নিয়ে কাত হয়ে পড়ে থাকে। কারণ একটাই, কেবল চিত্রা। ইদানিং চিত্রা কলেজে গেলেও লুকিয়ে লুকিয়ে চিত্রাকে অনুসরণ করে সোহান পালোয়ান। ভালোবাসায় তার জীবন মজে গেছে, তাও ভালো সিফাত সোহানকে আগলে রেখেছে। তা না হলে যে কি হতো? তবে সিফাত ইদানিং বিরক্তির কারণ খালি যে সোহান পালনের অদ্ভুত কার্যক্রম তা নয়, বরং চিত্রা। ওই মেয়ে থাকলে কি আর তার ভাই ঠিক হবে? ধ্বংস করবে ওই মেয়ে সব। তাছাড়া তালুকদার বাড়ির মেয়ে, তালুকদার বাড়ির ইতিহাস কেউ ভোলেনি। ওই বাড়ির রক্ত ভালো তো হওয়ার নয়, কিছু একটা করার লাগবেই। সকাল সকাল নাহিয়ান গোসল করে তৈরি। ফারিয়া বিছানা গুছিয়ে নাহিনের সামনে এসে দাঁড়ায়। নাহিয়ান যে গোয়েন্দা অফিসার সেটা ফারিয়া অনেক আগেই জানে। এই লোকটা নিজ থেকেই তাকে সব কিছু খুলে বলেছে, আর বলেছে দেখেই তো ফারিয়া প্রতি মুহূর্তে একটা ভয় কাজ করে। যদি তার ভাইদের কানে শেষে পৌঁছে যায়, তখন তো তারা তার স্বামীকে ছাড়বে না। ফারিয়ার বিয়ের আগের একটা অতীত আছে। কলেজে থাকাকালীন সময় একটা ছেলে তাকে প্রায় বিরক্ত করতো রাস্তায়। তারপর একদিন সেই ছেলে ফারিয়ার ছবি, কিছু খারাপ নোংরা ছবির মধ্যে লাগে ব্ল্যাকমেল করে। এত নিখুঁতভাবে ছবিগুলো বসানো যে কেউ ধরতেই পারবে না। কেবল ফারিয়া জানে এসব মিথ্যে। ছেলেটি তাকে এক রাতের জন্য আহ্বান করে, তা না হলে নাকি সব ছবি সে ভাইরাল করে দেবে। ফারিয়া তার পরিবারের মানুষদের জানে, ওদের চোখে নারী এমনিতেই নিচু জাত। তার উপর এইসব দেখলে ভুল বুঝে ফারিয়াকে খুন করতে এক মুহূর্ত সময় নেবে না। ভয়ে ফারিয়া রাজি হয়ে যায় ওই ছেলের প্রস্তাবে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। ওই ছেলের দাবি চাহিদা বাড়ে, টাকা চাওয়া শুরু হয়। একসময় ঘটনা এলাহি বাড়ি ছেলেদের কানে চলে যায়। তারা তো ফারিয়াকে মেরেই ফেলতো, কিন্তু তখনই ওই সময় ফারাজ ভাই একটা কাজে বাংলাদেশে এসেছিল। সব জানার পর ফারিয়াকে সেই রক্ষা করে। তবে ওই ছেলের লাশ পাওয়া যায়। রাজন ভাইদের দলে তখন নাহিয়ান নতুন যুক্ত হয়েছিল। ফারিয়া পরে জেনেছে সে উদ্দেশ্য পূরণ করতে দলে যুক্ত হয়েছে। তবে সে
সত্যি ফারিয়াকে ভালোবেসেই ফেলে প্রথম দেখায়। ভালোবাসে বলেই তো ফারিয়ার মুখের দিকে চেয়ে এই বাড়ির কারো সত্যি সামনে আনেনি। ফারিয়া ঝামেলা চায় না, এসব আইন তাদের ভাইদের কিছুই করতে পারবে না। তার চেয়ে বরং পাপের শাস্তি খোদার হাতে তুলে দেওয়াই হোক। এই নাহিয়ান ছেলেটা আসলেই ভালো। ফারিয়াকে শর্ত মতে ওই ছেলের সঙ্গে বিয়ে বসতে হয়। ছেলেটা সব জানার পরেও ফারিয়াকে মেনে নিয়েছিল। কেবল এই কথা জানার পরেই ফারিয়া হু করে কেঁদেছিল। নাহিয়ান এত যত্নশীল পুরুষ, তাকে আপন করে নিতে ফারিয়ার একটু কষ্ট হয়নি। কোনো জন্মে হয়তো ভালো কিছু করেছিল, তাই তার জীবনে নাহিয়ান এসেছে। তবে এখন সব ছেড়ে ফারিয়া আর নাহিয়ান বিদেশ চলে যাবে খুব জলদি, আর কখনোই দেশে ফিরবে না। পৃথিবী জানবে না এলাহি বাড়ির সঙ্গে কোনো এককালে এই দুইজন মানুষের গভীর সম্পর্ক ছিল। ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে নিরুপমা, বজ্র তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে। এখানে এসেছিল অন্য একটা উদ্দেশ্যে নিয়ে, খোদা এক উদ্দেশ্য পূরণ করতে পাঠিয়ে অন্য উদ্দেশ্যে জড়িয়ে ফেলেছে। খোদার পরিকল্পনার কোনো তুলনা হয় না। যাকে মন চায়নি তাকে বজ্র আপন করতে হয়নি, আর যাকে চেয়েছে সে তো আপাতত পাশেই আছে। তবে বাবাকে যেই করে হোক এবার বিষয়টি বুঝে বলতে হবে। যেটা হওয়ার সেটা তো হয়েছেই। আর কায়সার বাড়িটা তো হাতছাড়া হয়েছে তাদের নিজের ভুলের কারণে। কায়সাররা ডাকাতের বংশের লোক ছিল, পূর্ব শত্রুর অভাব ছিল না। ভালো মানুষদের তো শত্রুর অভাব থাকে না, আর তো খারাপ লোকেদের। বিদেশে সবাই ভালোই আছে, ওই ভাঙা কায়সার বাড়ির প্রয়োজন নেই তার। আর ওই বাড়ির মেয়ে এখন ভালোই আছে, তারাও বাড়ি ফেরার দরকার নেই। বজ্র নিরুকে ভালোবাসে, বউ হয়ে নিরু বজ্রের সঙ্গে যাবে। তবে এখন সময়ের অপেক্ষা, একবার সব ঝামেলা মিটুক, সব ক্লিয়ার হয়ে যাক, তখন শান্তি। বজ্র নিরুকে কি বলবে না বলবে করতে করতে হঠাৎ পকেট থেকে আংটি বের করে সেটা নিরুর সামনে ধরেই বলল, উইল ইউ ম্যারি মি? সুলেমান এলাহির মৃত্যুর বিষয়ে বাড়ির কে জানে কিংবা জানে না, এই বিষয়ে বাড়ির বাকিদের খবর তো রুমানা জানে না, তবে এটা জানে উনি আসলে কে। কথা হচ্ছে সবাই কপাল, পাপ করলে তার শাস্তি তো সবাইকেই পেতে হবে। অতীতের পাপের শাস্তির সব। রুমানা পাপ করার সময়ও জানতো শাস্তি পেতেই হবে, কিন্তু এমনভাবে শাস্তি পেতে হবে জানতো না। রুমানার হঠাৎ করে চোখের সামনে তালুকদার বাড়ির একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। রুমানার অনেক করে চেয়েছিল মোহনা আর নদী যেন ঘরে যেন ছেলে হয়। বংশ তো সামনে এগিয়ে নিতে হবে, তার জন্যই ছেলে দরকার। আর এই বাড়িতে মেয়েদের তো কদর নেই তা সে জানে। এইসব জানার পরও কখনো ইচ্ছে হয়নি নাতনিদের মুখ দেখার। তবে চিত্রার বিষয়ে আপাতত কিছু বলতে পারছে না। সে চিত্রার সঙ্গে অন্যায় করেছে, অনেক বড় অন্যায় করেছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর রুমানা প্রায় রাতেই তো চিত্রাকে রুমে ডাকতেন, গল্প করতেন। বাড়ির জন্য মিষ্টি বানালে চিত্রাকে রাতে একটা বেশি দিতেন। কেন দিতেন সে ভালো জানে। আসলে রুমানা কখনো চায়নি চিত্রার কোলে আলো করে সন্তান আসুক, তাই তো খাবারের সঙ্গে মাসে একটা করে ওষুধ খাইয়েছে, যাতে আস্তে ধীরে মেয়েটা বাচ্চা নষ্ট করে ফেলতে পারে। তাই তো সারা মাসে চিত্রা একটু ভালো থাকলে বাকিটা অসুস্থ থাকে। সুলেমানও সব জানত, তবে আজকাল কিছুই ভালো লাগে না। এই যে এত এত পাপ, এইসবের কথা ভাবলেই ভয় করে। মৃত্যুটা তার কেমন করে হবে? সুলেমানের মতো ভয়ানকভাবে, নাকি তার চেয়েও ভয়ানকভাবে? সোহাগ সব ভুলে নতুন করে মায়ের জন্য বাঁচতে শুরু করেছে। মা এখন আগের থেকে সুস্থ। ফারাজ সোহাগকে একটা কাজ জুটিয়ে দিয়েছে। বিকেলে কাজ শেষ করে মায়ের সঙ্গে দেখা করতে যায়। অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরে, নিজের রাতে মায়ের সেবা করে নিজের কাজ শেষ করে। এভাবে ভালোই চলে যাচ্ছে তাদের দিনকাল। ফারাজ এখন বাসায় নেই। চিত্রা বই পড়তে ভালো লাগছে না। কিছুক্ষণ ফোনে একটা গান শুনে কত কি ভাবলো। ফারাজকে সে বিশ্বাস করে, তবে নাহিয়ান খানের কথাগুলো যে এখন পর্যন্ত শান্তি দিচ্ছে না তাকে, আর দিবেও না। এই বাড়ির কেউ সাধু না। মিতালি, নীলু সবাইকে ধ্বংস করেছে, তবু চিত্রা চুপ করে আছে। কেবল ফারাজকে হারাতে চায় না বলেই সে প্রতিবাদ করলে যদি ফারাজ আবার দূরত্বে উপহার দেয় তাকে, কিন্তু চিত্রার এই পরিবার থাকতে এখন কষ্ট হয়। খুনিদের সঙ্গে একসাথে উঠতে বসতে, একই ছাদের নিচে, এর চেয়ে কষ্টের জীবনে আর কি আছে? তবু মুখ বন্ধ করে বাঁচতে হচ্ছে। চিত্রা যদি এখান থেকে চলে যেতে চায়, এই রক্তপাত কোন তার বোধগম্য নয়। সে এবার এসব
থেকে মুক্তি চায়, কেবল মুক্তি। চিত্রা কি ভেবে বজ্রকে কল করলো। বজ্র প্রথম কলটা ধরলো না, তবে দ্বিতীয়টা ধরলো। ধরেই ঘুম ভাঙা কণ্ঠে বলল, এই সময় চিত্রা? ভাবি হই। হ্যাঁ সেটাই, বলুন ভাবি, কি জন্য কল করেছেন? আমার পাসপোর্টের ঝামেলা শেষ হয়নি কেন? আমি ইতালি যাব কেমন করে? আপনার স্বামী যাবে ডেনমার্ক, আপনি ইতালি কেন? আরে ধ্যাত, একটু আগে একটা গল্পের বই পড়ছিলাম, সেখানে এতবার ইতালির নাম দেয়া, তাই মুখ দিয়ে বের হয়ে গেল। যাই হোক, ঝামেলা কি ঠিক হবে না? হবে, আমি ব্যবস্থা করেই তো রাখলাম। বিদেশ চলে যান, আরামে সংসার করুন, বাকিদেরকেও ভালো থাকতে দেন। খারাপ আছেন বুঝি বজ্র কায়সার? ভালো আর থাকলাম কই চিত্রা, চিত্রা তালুকদার। সাবধানে পাসপোর্টের বিষয়টা সুন্দরভাবে দেখুন। আমি জলদি সব ছেড়ে ফারাজের সঙ্গে ডেনমার্ক চলে যাব। আর ঘুমোচ্ছিলেন মনে হয়, আমি একটু দিলাম বলে আপনি পুরো। কেন, আপনি জানেন না কায়সারের রক্তের নেওয়া দেওয়ার হিসাবটা কেমন? রক্তের বিষয় জানি বলেই সাবধান করছি, না হলে কবেই তো রক্তের হিসাব সব ধ্বংস হতো, তাই না? বলুন মিস্টার বজ্র কায়সার। আজ চিত্রার বিয়ের 7 মাস পূর্ণ হলো। সকাল থেকে ফারাজের জন্য কত কিছু রান্না করেছে, সাথে একটা সারপ্রাইজও পরিকল্পনা করেছে। তবুও ফারাজ কাজে যাওয়ার আগে পর্যন্ত চিত্রা বারবার ব্যাকুল হয়ে তার দিকে তাকিয়েছে, কিন্তু স্বামীটা একবারও 7 মাসের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায়নি। ভুলে গেছে কি? না, সে তো ভুলে যাওয়া মানুষ নয়। চিত্রা আজকে মরিয়মের বাড়ি যাবে, ওর পরিবারের সঙ্গে দেখা করবে, সেখান থেকে একটা রিসোর্টে যাবে, তারপর কল করে আসতে বলবে ফারাজকে সেখানে। চিত্রা সেখানে ফারাজের জন্য সারপ্রাইজ পরিকল্পনা করেছে। কেবল মাত্র সেই কথা জানে আয়শা, সেই তো কত সাহায্য করলো। চিত্রা তৈরি হয়ে নেয়। চিত্রা ডার্ক মেরুন রঙের একটা গাউন পরে ঝটপট তৈরি হয়। আজকে যতটা সুন্দর করে সাজা যায় ততটা সুন্দর করে সেজেছে স্বর্ণের গহনায়। শরীর চকচক করছে। চুলগুলো ছেড়ে ফারাজের দেওয়া নাকফুলটাও পরে আয়শাকে বলল, আমি ওই দিন মরিয়মের মাকে কথা দিয়েছিলাম একবার দেখা করব। আজ তো যাওয়ার পথে সেই দিক থেকে ঘুরে যাব। জানিস তো কয়দিন পর বিদেশে চলে গেলে আর কবে ফেরা হবে জানি না। আয়শা মনটা কেমন কেমন করছে, সে চিত্রাকে বলল, বাড়ির গাড়ি নিয়ে যাও। না, ড্রাইভারগুলোকে চিনিস না, একেবারে ফারাজ ভক্ত। দেখা যাবে ফারাজকে সব বলে দিয়েছে। বজ্র ভাই তো রুমেই আছে, ওনাকে ডাক দে। না, সে ঘুমাক, তুই চিন্তা করিস না। চিত্রা তালুকদারকে তুই কি মনে করিস রে? আমি ঠিক সামলে নিব। আর তেপান্তরে তো যাচ্ছি না। চিত্রা রিক্সা থেকে সরাসরি নামলো মরিয়মদের বাড়ির সামনে। এদিকটা তো নিরিবিলি, রাস্তায় অটো রিক্সা কিছুই নেই। যে আগে জানলে ওই রিক্সাওয়ালা মামাকে এখানে অপেক্ষা করতে বলতো। চিত্রা মরিয়মের কবরটা দূর থেকে দেখে, তার মায়ের সঙ্গে কথা বলে আসে, কিছু টাকাও দেয়। মরিয়ম থাকলেও হয়তো দিত, আর এখন তো সে নেই। বাসা থেকে বের হয়ে চিত্রা মেইন রোডে উঠতে হবে। তবে এদিকটা এত শুনশান, দুই দিকে জঙ্গল, মাছের প্রজেক্টও আছে, তবে তুলনামূলক মানুষ নাই বললেই চল। আচ্ছা, একটুই তো কষ্ট করে না হয় বাকিটা পথ পার করে দেওয়া যাবে। চিত্রা এক মনে হাঁটতে থাকলো জঙ্গলের পাশে রাস্তা ধরে। হঠাৎ মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। চিত্রা কেমন যেন ভয় ভয় করলো। সে তবুও হেঁটে চলল, পেছন ফিরে তাকালো না। তবে একটা সময় মনে হলো কেউ পায়ের সঙ্গে তাল মিলিয়ে তাকে অনুসরণ করছে। সে থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে, আবার সে হাঁটলে সেই শব্দের বেগ বৃদ্ধি পাচ্ছে। চিত্রা তবু পেছন ফেরার সাহস হলো না। এই মুহূর্তে যেন সে ওই কুসংস্কারটাকে বিশ্বাস করে নিল, পেছনে তাকালে বিপদ হয়। তবে হঠাৎ করেই এবার কানে এলো একটা পরিচিত কণ্ঠ। কেউ তার নাম ধরে ডাকলো, চিত্রাঙ্গনা। অন্ধকার রুম, ভাঙা একটা বাড়ি, সন্ধ্যার সেই মৌসুমি ধুলো জমা ঘরের এক পাশে দেয়ালে গায়ে ঠেস দিয়ে পড়ে আছে চিত্রা। চিত্রার হাত পা রশি দিয়ে বাঁধা, ক্লান্ত শরীর নিয়ে চিত্রা পড়ে আছে, মুখটা কাপড় দিয়ে পেঁচানো। চিত্রার সামনে চেয়ারে বসে আছে কেউ একজন। চিত্রা ভালো করে দেখতে পাচ্ছে না, তার চোখ মেলতেও কষ্ট হচ্ছে। তবু চিত্রা চেয়ে দেখলো একটা পুরুষ মানুষকে, তার চেনা জানা একজন পুরুষ মানুষ, ওই যে জোহান এলাহি। সেই জোহান এলাহি তো। জোহান উঠে প্রথমে চিত্রার মুখের পেঁচানো কাপড়টা খুলে ফেল। বাতাসে ধুলোর সাথে মিশে যা চিত্রার গলা দিয়ে বেরিয়ে আসে কাশির দমক। পানি খাওয়ার জন্য সে ঠোঁট নাড়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথা বদলে শুধু কান্নাই ভেঙে পড়ে। জোহান চিত্রার মুখটা দু হাতে চেপে ধরল, ঠোঁট কামড়ে ওর মুখে একটা চর বসিয়ে দিল। মাথাটা ঠোকর খেয়ে মেঝেতে লেগে যায়। চিত্রার ঠোঁটের কোণে ফেটে রক্ত গড়িয়ে পড়ে তুলোর উপর। আজ নয়তো কাল তোর মরণ আমার হাতেই ছিল।
ফারাজ এলাহিকে অনেক ভালোবাসিস তাই না? এমন ভালোবাসা দেখানো মেয়ে মানুষগুলোকে সহ্য হয় না আমার। তোরা আজকে এত ভালোবাসা দিয়ে কালকে বেইমানি করিস, পরে সেই বেইমানির মাসুল দিতে হয় পুরুষ মানুষদের। আমি জোহান চাই না যে যন্ত্রণা আমি জোহান ভোগ করেছি তা দুনিয়ার কোনো পুরুষ ভোগ করুক। তাই আমি ওই সব নারীদের এক এক করে যন্ত্রণা দিয়ে খুন করব যারা বেশি ভালোবাসা দেখায়। দুনিয়ার বুকে দ্বিতীয় লাবণ্যকে জন্মাতে দেব না আমি। জোহান উঠে দাঁড়ায়। চিত্রা কথার মানে বুঝতে পারছে না, কেবল তার চোখের সামনে ফারাজ এলাহির মুখটা ভাসছে। সে কোথায়, কেন তাকে বাঁচাতে আসছে না? আর জোহান, সে এসব কি বলছে? কোন কারণে চিত্রাকে এতটা কষ্ট দেওয়া তার? কি সে কারণ? আর এই ভালোবাসা, হত্যা, লাবণ্যর সাথে চিত্রার কি সম্পর্ক? জোহান চিত্রার দিকে তাকায়। অনেক দিন ধরে সে ওত পেতে বসেছিল, সব শেষে শেষমেশ সেই সুযোগ এলো। আজকে একে কিছুতেই ছাড়বে না। পাশেই নদী, টুকরো টুকরো করে ভাসিয়ে দিবে। অনেক হয়েছে একে সহ্য করা। নারীরা বেঈমান হয়, তা না হলে মা, লাবণ্য, শেষে বোন নিরু সবাই ছেড়ে যেতে পারে? জোহান রামদা হাতে তুলে নেয়। ধারালো রামদা হাতে চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রার মাথা বরাবর কোপ বসানোর আগেই পিস্তল থেকে বেরিয়ে আসা পরপর 3টে গুলি তার মস্তক ভেদ করে গেল। মগজ ছিটকে বেরিয়ে চিত্রার গায়ে পড়ল। চিত্রা কিছু বোঝার আগে জোহান রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ল। চিত্রার ঠিক সামনে জোহান পড়ে যায়। চিত্রা কেবল আতঙ্ক লাশের দিকে চেয়ে রইল। গুলি কে করলো দেখার আগেই জোহানের হাত থেকে পড়ে যাওয়া রামদাটা কেউ একজন হাতে তুলে নিল। চিত্রা এবার চোখ গিলে তাকালো সেই ব্যক্তির দিকে। ফারাজ এলাহি, তার উত্তাল সমুদ্রের এমন রূপ। ফারাজ একটা কথাও বলল না, গুটিয়ে যাওয়া চোখে চিত্রার দিকে তাকায়। রামদা হাতে নিঃশব্দে এগিয়ে যায়, গিয়ে চিত্রার হাতের পার বাঁধন কেটে দিল। রশিগুলো কেটে গেলেও সে চিত্রাকে এক পাশে ধূসর কোণে ঠেলে সরালো। চিত্রা স্তব্ধ দৃষ্টিতে বিস্ময় আর আতঙ্ক। তার ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফারাজকে সে চিনতে পারছে না। এ যেন আর সেই মানুষটা নয় যার হাত ধরে সে নিজের সমস্ত ভয়কে ভুলে যেত। এ তো এখন নিজেই ভয়ের আস্ত কারিগর। ভাগ্যিস ঠিক সময়ে এখানে পৌঁছতে পেরেছে, না হলে আজ কি হতো? ফারাজ ভাবতে পারছে না ফারাজ আজকে চিত্রার জন্য একটু অন্যরকম পরিকল্পনা করেছিল। ফারাজ আজকের দিনের কথা কি করে ভুলতে পারে? বাসায় জলদি ফিরেছিল আজকে সে, চিত্রাকে নিয়ে বেরোবে বলে। সেখানে গিয়ে আয়েশার কাছে জানতে পারলো মরিয়মের বাসায় গিয়েছে। একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছিল। সময় মতো নাকি ফারাজকে কল দেওয়ার কথাও ছিল। কই, কল তো এলো না। মরিয়মের বাসা থেকে শুরু করে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজেছে ফারহাদ চিত্রাকে। কেবল সে না, সঙ্গে বজ্র আর অভ্র ছিল। শেষে মনে পড়লো কিছুদিন আগেই তো চিত্রার ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের ব্যবস্থা করেছিল সে। যদিও চিত্রা সবখানে ফোন নিয়ে যায় না, তবে আজ নিয়েছে। লাস্ট লোকেশন নদীর ঘাটেই পেয়েছিল। সেখান থেকেই সব বন্ধ। মাথা কাজ করছিল না ফারাজের। তবে কেন জানি মনে হচ্ছিল খুব কাছে আছে চিত্রা। হঠাৎই নদীর পাড়ে ভাঙা পুরনো বাড়িটার দিকে নজর গেল। বাড়িটা ভাঙা হলেও সেখানে পাপের অন্ত নেই। একবার সেখানে গিয়েও দেখবে কি, যদি ওইখানে কেউ যায় না। মাঝে মাঝে নেশা পানি করে ছেলে পেলেরা বজ্র আর অভ্র তখন বাইরে ছিল। আশপাশটা খুঁজছিল। ফারাসি কবি বউয়ের খাতিরে অস্ত্র ছেড়ে দিয়েছিল। আজ বজ্র নিজ হাতেই তার হাতে অস্ত্র তুলে দিয়ে বলল, ভালোর জন্যই ফারাজ। এলাহি খারাপ হওয়া দোষের না। এই দুনিয়ায় ভালো কিছু করতে হলে যতটা খারাপ হওয়া লাগে হবে, যদিও আমাদের হাত রক্তাক্ত। ফারাজ তখন পিস্তলের দিকে একবার চাইল, তাকিয়ে দিল। নেবে কি নেবে না করেও তুলে নিল। দুনিয়াটা বোধহয় চায় না ফারাজ এলাহির রক্তের খেলা এভাবে বন্ধ করে দেখ। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে এলো। গায়ের ছাই রাঙা ব্লেজারটা করে থাপ করে মাটিতে ফেলে দিল। রামদাটা শক্ত করে হাতের মুঠে চেপে ধরে সে এগিয়ে গেল মৃতপ্রায় জোহানের দিকে। জোহানের চোখ দিয়ে জানটা তখন বেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার চোখের সামনে বহু স্মৃতি ভেসে উঠেছে। এই যে ভাইয়ের হাতে নিঃশ্বাস ছাড়া এত এত পাপ, সবই মৃত্যুর 7 সেকেন্ড মস্তিষ্কে গভীরভাবে নাড়া দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠেছে লাবণ্যর মুখ। তার জন্যই তো জোহান এত খুন করলো। ওই মেয়েটা তার জীবনে এলো বলেই তো জোহানের জীবনটা আজকে এভাবে শেষ হলো। মা বোধ জোহানকে নিতে এসেছে। আফসোস বাবাকে শেষ বিদায় দেওয়া হলো না। নিরুর ব্যর্থ ভাই হিসেবে সে চলে যাচ্ছে ওপারে। জোহান ঠরে পড়ে, চোখ দুটো
দিয়ে ধম যায়। ফারাজ পিস্তলটা ফেলে দিয়েছে। ফারাজ এক হাতে জোহানের মাথার চুলগুলো মুঠো করে ধরলো, অন্য হাতে রামদাটা তুলে হুঙ্কার ছাড়লা। জানোয়ারের বাচ্চা, তোর কলিজা কত বড়! আমার বউয়ের গায়ে হাত তুলিস!